So welcome to CMA ICT class. Now we are in segment C, and segment title is Planning, Design, Implementation of Information System. And within this segment, our topics is Information System Development. And within these topics, Information System Development, we have 7 subtopics: factor affecting system development life cycle, quality, and standard. এই যে আমরা সিস্টেম ডেভেলপ করব বা করছি, এটা কোন কোন ফ্যাক্টর এখানে এফেক্ট করে, কিভাবে যে এইটার সাকসেস হতে অথবা এটাকে কোয়ালিটি ধরে রাখা অথবা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে চলতে পারবে কি পারবে না, কোন ফ্যাক্টরগুলো এফেক্ট করে। ইফ ইউ সি হিয়ার, the success of system development is most often gathered 3 primary introductory. আসলে 3টা জিনিস দরকার প্রাইমারি। একটা হচ্ছে নাম্বার অফ ডেজ অফ, ওই শিডিউল গুলাকে আমরা কত দিনে ভাগ করেছি, হ্যাঁ, ডেলিভারির দেওয়া পর্যন্ত, এবং পার্সেন্টেজ দেওয়া হয় যে কতটুকু প্রোগ্রেস হয়েছে বাজেটে আমি যা আছে তা অনুযায়ী, এবং মিট করা হয় ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী কতটুকু সেটা ডেভেলপ হয়েছে। এইটাকে আমরা করতে গেলে আমরা বিভিন্ন রকম যে ফ্যাক্টর গুলা দেখি, সেই ফ্যাক্টর গুলো হচ্ছে ক্লিয়ার রিকোয়ারমেন্ট অফ স্কোপ। যদি আমি আমার স্কোপটা বা রিকোয়ারমেন্টটা যদি ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আমার একটা ভালো সিস্টেম সফটওয়্যার আমি সাকসেসফুলি ডেভেলপ করতে পারবো না, কোয়ালিটি মেনটেন করতে পারবো না, স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবো। দেন আমার অ্যাডিকুয়েট প্ল্যানিং এন্ড রিসোর্স অ্যালোকেশন করতে হবে। যে আপনার রিসোর্স যারা আছে, আপনি মনে করেন যে কাজ লাগবে 5 জন, আপনি একজনের দিয়ে কিন্তু সেটা হবে না। আবার লাগবে হলো সিস্টেম ইঞ্জিনিয়ার, সফটওয়্যার আপনি আনলে হলো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তাহলে হবে না। মানে জিনিসগুলো হলো রিকোয়ারমেন্ট অনুযায়ী রিসোর্স অ্যালোকেশন করতে হবে। দেন ইফেক্টিভ কমিউনিকেশন এন্ড কোলাবোরেশন। এই সিস্টেমটা আপনার স্টেক হোল্ডারের ভিতরে কমিউনিকেট করতে হবে, ডিপার্টমেন্টের ভিতরে কমিউনিকেশন করতে হবে এবং কোলাবোরেশন সৃষ্টি করতে হবে। যে অ্যাজাইল এন্ড ইন্টারেক্টিভ অ্যাপ্রোচ ব্যবহার করার ফলে কোয়ালিটি আমার অ্যাসুরেন্স টেস্ট করা, পাশাপাশি ইউজার ইনোভেশন এন্ড ফিডব্যাক, এটাও একটা আইটেম। যে চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডাপ্টেবিলিটি যদি না থাকে, তাহলে আমার কোয়ালিটি ফল করবে। এবং অর্গানাইজেশনাল কালচার এন্ড লিডারশিপকে আমার অ্যাকসেপ্ট করে নেওয়া, এন্ড কমপ্লায়েন্স এন্ড রেগুলেটরি রিকোয়ারমেন্ট যদি সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে আমার সিস্টেম এখানে এফেক্ট করবে। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এন্ড লার্নিং এও এফেক্ট করে। লুক হিয়ার, সো ক্লিয়ার রিকোয়ারমেন্ট এর স্কোপের ক্ষেত্রে যদি আমরা দেখি, আপনি যে সিস্টেম ডেভেলপ করতে যাচ্ছেন, সেই সিস্টেমের জন্য আপনার রিকোয়ারমেন্ট কি এবং আপনার কতটুকু যেতে পারবেন, কতটুকু হতে পারবে সেটা। যেমন হোয়াট প্লাস ওয়াই, কেন হবে এবং কি হবে, ইকুয়াল টু হচ্ছে আপনার একটা রিকোয়ারমেন্ট মডেল। আপনার বিজনেস রিকোয়ারমেন্ট মডেল হচ্ছে এইটা। দেন আপনাকে কি করতে হবে, যে মিশন বা স্কোপ আমি জানবো। এর স্কোপের জন্য স্টেক হোল্ডার কারা, আমার গোল কি, গোল কোনো কনফ্লিক্ট হয় কিনা গোলের সাথে, হ্যাঁ, সিনারিও, রিকোয়ারমেন্ট ইত্যাদি। এইগুলা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ড করতে হবে কি দরকার। এবং স্কোপ দেখার পর আমি কি করব, অ্যাডিকুয়েট প্ল্যানিং করব এবং রিসোর্সকে অ্যালট করব। তো প্রজেক্ট প্ল্যানিং আমরা জানি, এটা প্রজেক্টের স্কোপ দেখতে হয়, অবজেক্টিভ দেখতে হয়, হ্যাঁ, আমি কাদেরকে দিয়ে কাজ করব দেখতে হয়। তারপরে আমার বিল্ডিং বা আমি কোন ভাবে বিল্ড করব, রিস্ক রেজিস্টার মেনটেন করা, কমিউনিকেট করা, এই প্রজেক্ট প্ল্যানিং এর একটা অংশ। এটা থ্রোলি আমরা এমন ভাবে করব যাতে স্কিল টিম, এখানে আমরা কম্পিটিটিভ স্কিল টিম থাকে, সঠিকভাবে হাই কোয়ালিটি সফটওয়্যার সলিউশন আমরা ডেভেলপ করতে পারি। আর না পারাটা মানে হচ্ছে আমার একটা রিস্ক ফ্যাক্টর। দেন ইফেক্টিভ কমিউনিকেশন কোলাবোরেশন, আমার যে স্টেক হোল্ডার আছে তাদেরকে এঙ্গেজ করা, আপনার বিভিন্ন লেভেলে এঙ্গেজ করা, এবং টিম কোলাবোরেশন, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, হ্যাঁ, ম্যানেজমেন্ট লেভেল টু ম্যানেজমেন্ট, সবার সাথে একটা কোলাবোরেশন করে আমরা স্টেক হোল্ডারের ইনসাইডার হতে পারে, আউটসাইডার হতে। এখানে আমরা তাদেরকে ইনফ্লুয়েন্স করব আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে, এবং তাদেরকে উদ্বুদ্ধ করা, এই সিস্টেম সম্পর্কে অবহিত করা এবং কাজে লাগানো। দেন আমরা যে অ্যাপ্রোচ গুলো ব্যবহার করেছি, উপরে দেখেছি অ্যাজাইল অ্যাপ্রোচ ব্যবহার করা যায়, হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্রোচ আছে, তারপরে ওয়াটারফল অ্যাপ্রোচ রয়েছে, ডেভঅপ অ্যাপ্রোচ রয়েছে। কোনটার জন্য হবে, আমার ওয়াটারফলে আমরা দেখেছি যে আসলে এইরকম পানির মতো গড়িয়ে পড়ে একটার পর একটা ধাপে,
এগুলোর ভিতরে আবার অনেকগুলি ধাপ আছে। এই ধাপগুলি অতিক্রম করে আমরা কি করব, কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড টেস্টিং করব। কিসের? সফটওয়্যারের। এই সফটওয়্যারটা যেটা আপনি আমি ডেভেলপ করলাম, কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে চললো কিনা, হ্যাঁ, রিকোয়ারমেন্ট ফুলফিল করলো কিনা, এবং টেস্ট করব কম্প্রিহেন্সিভলি। ইনক্লুড হবে ইউনিট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট, সিস্টেম টেস্ট, ইউজারের অ্যাকসেপ্টেন্স টেস্ট, দেন ইউজার ইনোভেশন অ্যান্ড ফিডব্যাক আমরা যদি নেই, এই ফ্যাক্টর গুলাও কিন্তু এখানে এফেক্ট করে। ইউজাররা যদি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তাদের ফিডব্যাক যদি নেগেটিভ হয়, তখন আমার এখানে ইফেক্ট করছে। অ্যাজ ওয়েল অ্যাজ তাদেরকে আমরা এমন ভাবে তাদেরকে বুঝাতে হবে যে তারা যেন জিনিসগুলো বুঝে শুনে আপনার ফিডব্যাক দেয়। তো এটা অনেকগুলি ধাপ আছে। এখানে ইউজার ইনভলভমেন্ট রিসার্চ করা হয়, যেমন ওয়ার্কশপে বা একটা গ্রুপ করে আপনি কাজগুলি করতে পারেন, দেন সেটাকে অ্যাডভাইজারি বোর্ডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারেন, এটা এক ধরনের প্রোটোকল। দেন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের সময় আপনি কি করতে পারেন, ইউজারদের রিসার্চ কাউন্সিল হিসেবে নিয়ে বিভিন্ন রকম সামারি করে পার্টিসিপেন্টসদের মাধ্যমে আপনি প্রজেক্ট সম্পর্কে জানালেন। দেন অ্যাডভাইজারি বোর্ড ব্যবহার করে সেই প্ল্যানে লেআউট প্ল্যান দেখালেন এবং পার্টিসিপেশন করলেন ইনফরমেশন গুলিকে ডিসিমিনেট করে। দেন অ্যাডভাইজারি বোর্ড এখানে ডিসকাশনের মাধ্যমে ডাটা অ্যানালাইসিস করা, প্রজেক্ট পার্টিসিপেশন করা এবং বিভিন্ন রকম ওই প্রজেক্টগুলি পরে কি হয়, পাবলিকেশন করা। যেমন আমরা দেখি অনেক ক্ষেত্রে রিসার্চ পেপার আলোচনা হয়, পরে এটা পাবলিশ, এবং অ্যাডভাইজারি বোর্ড সেখানে কি করে, ওই রাইটিং পাবলিশটাকে পাবলিশ করার ব্যবস্থা করে। সো দেন চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডাপ্টেবিলিটি, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। ইফেক্টিভ চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেসে আমরা এমন ভাবে হ্যান্ডেল করতে হবে যে চেঞ্জ করা, আপডেট করা, সিস্টেম, এগুলো স্কোপগুলি দেখে আমরা যদি এই ফ্যাক্টরটাকে উপেক্ষা করি তাহলে আমাদের বিপদ আছে। এবং দেন অ্যাডাপ্টেবিলিটি, যে আপনাকে আমাকে অ্যাডপ্ট করে নিতে হবে মার্কেট ট্রেন্ড অনুযায়ী, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী, সিস্টেমের রিকোয়ারমেন্ট অনুযায়ী, রেগুলেটরি কমপ্লায়েন্স অনুযায়ী ইত্যাদি ভাবে দেখলেই এই ফ্যাক্টরগুলি ইফেক্ট করে। সো ইফ ইউ সি যে গোল ফেজ আমার রয়েছে, সেখানে আমাদের বেসলাইন এন্ড টার্গেট ফেজ যে আছে, এই দুই ফেজটা হচ্ছে আমাদের রোল স্ট্র্যাটেজিক পার্টনারে কাজ করা হয়। দের সলিউশন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন আর ইমপ্রুভমেন্ট, সেটা সলিউশনটা হয় আমাদের এনাভেল চেঞ্জ হয়। যখনই আমি কোনো সলিউশন করতে যাব, ডেভেলপ করতে যাব, তখন আমি যে কোনো চেঞ্জকে যেন এনাভেল করতে পারি, প্রোগ্রামের সাথে অ্যাডাপ্ট করতে পারি। দেন ইমপ্লিমেন্টেশন সিচুয়েশন, এই ফ্যাক্টরটা আমরা গাইডেন্স বা চেঞ্জ হিসেবে ব্যবহার করব অর্গানাইজেশনের, যেখানে এনশিওর হবে তার সাস্টেইনেবিলিটি। দেন অর্গানাইজেশন কালচার আর লিডারশিপ। তো কালচারগুলো যদি সাপোর্টিভ হয়, যেমন একটা অর্গানাইজেশনে কাজ হচ্ছে, এখানে ইনোভেশন হচ্ছে, কোলাবোরেশন হচ্ছে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হচ্ছে, এইগুলি কিন্তু এক ধরনের সাপোর্টিভ ওয়ার্ক। যে কালচারে সাপোর্ট করে, সেই কালচারে ভালো লিডারশিপ বা কমিটমেন্ট সহ ভালো লিডারশিপ সেখানে ড্রাইভ দিতে পারে এবং সাস্টেইন করতে পারে ডেভেলপমেন্টের ইনিশিয়েটিভ, না হলে মুক্ত উপরে পড়ে। এন্ড ওভারকাম করা হয় অবস্ট্রাকল এন্ড অ্যাচিভ করা হয় প্রজেক্টের সাকসেস। সো এই ফ্যাক্টরে আমরা দেখি, লুক হিয়ার, সো অর্গানাইজেশন কালচার একটা, যখন আমরা দেখি যে এখানে দেখেন লেফট সাইডে লিডারশিপ আর উপরে অর্গানাইজেশন কালচার, লিডারশিপ লো লেভেল হতে পারে, হাই লেভেল হতে পারে, দেন অর্গানাইজেশন কালচার স্ট্রং থাকতে পারে, উইক থাকতে পারে। সো লিডারশিপ যখন হাই লেভেল হয়, অর্গানাইজেশন কালচার তখন স্ট্রং হয়। আবার লিডারশিপ যখন লো লেভেল হয়, অর্গানাইজেশন কালচার উইকও হতে পারে, স্ট্রংও হতে পারে। বেসড অন দা বিভিন্ন লেভেলে আমাদের এটা কাজ করতে হবে। দেন ইফ ইউ সি হিয়ার, দা বিভিন্ন রকম চ্যালেঞ্জ ফেস করে কালচারাল অ্যাওয়ারনেস করা, গ্রোথ করা, একটা লিডারশিপ ডেভেলপ করা অর্গানাইজেশনের ভিতরে, এই ফ্যাক্টরগুলা অর্গানাইজেশন কালচার ডেভেলপ করতে সহায়ক ভূমিকা পালন করে। দেন ইফ ইউ সি দ্য কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্ট, সো কমপ্লায়েন্স আপনাকে আমাকে কিন্তু করতেই হবে এবং রেগুলেটরি রিকোয়ারমেন্ট পরিপালন করতে। সো কিভাবে? সো এখানে আমরা যদি রেগুলেটরের যে সার্কুলার দিয়েছে, গাইডেন্স আছে, ল আছে, হ্যাঁ, সিকিউরিটি পারপাস হোক বা অন্যান্য কমপ্লায়েন্সে, সেগুলি আমরা মেনে চলবে এবং রিস্ক মিটিগেট করে
লিগালি আমরা এখানে কাজ করব। যদি তাই করি তাহলে কমপ্লায়েন্স মেনটেনেন্স হবে এবং এই স্ট্যান্ডার্ড গুলাকে আমরা অ্যাচিভ করব, বা কেননা এই স্ট্যান্ডার্ড গুলি আমাদেরকে হেল্প করতেছে, এনশিওর করতেছে কনসিস্টেন্সিতে, ইন্টারঅপারেটিবিলিটিতে এবং রিলায়েবিলিটিতে একটা সফটওয়্যারের জন্য। দেন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এন্ড লার্নিং, আপনি সবসময় লার্নিং এ থাকা এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করে। এই লার্ন বলতেছে যেহেতু সফটওয়্যার নিয়ে কাজ হচ্ছে, তো সফটওয়্যারটা ডেভেলপ করা লার্ন, সফটওয়্যার ইনোভেশন গুলা, কন্টিনিউয়াস লার্নিং, ইনোভেশন, নলেজ শেয়ারিং করা এবং টেকনোলজিক্যাল যে চেঞ্জ আসতেছে সেটা দেখা, বেস্ট প্র্যাকটিসের সাথে তুলনা করা, ইন্ডাস্ট্রি ট্রেন্ড কি সেটা বোঝা। এর ফলে কি হয়, আমরা লার্নিং এর একটা প্ল্যান করি, অ্যাকোয়ার করি নতুন স্কিল। এই প্রসেসের মাধ্যমে আমরা এখান থেকে নতুন ভাবে একটা পারফর্ম করতে পারি, নতুন চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমরা ডেভেলপ করতে পারি একটা লার্নিং, এবং এটা কন্টিনিউ চলে, এটা লার্নিং কন্টিনিউয়াস। দেন প্রসেস ইমপ্রুভমেন্ট, আপনার আমার যে কাজ হচ্ছে একটা অর্গানাইজেশনে যে প্রসেসে হয়, এই প্রসেসটা যেন আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি। আর প্রসেস যদি অটোমেশন হয়, ইমপ্রুভ হয়, তার মানে হচ্ছে সময় কমে যাবে, ভালো প্রোডাক্ট আমরা এখান থেকে প্রডিউস করতে পারবো অথবা ভালো সার্ভিস প্রডিউস করতে পারবো। শুধু প্রসেস মানে যে অপারেশনাল অথবা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন সেটা না, সার্ভিস ওরিয়েন্টেডও প্রসেস রয়েছে, প্রত্যেকটার একটা প্রসেস আছে, ইনপুট, প্রসেস এন্ড আউটপুট। এই যে ফ্লোটা, এইখানে আমরা যদি একটা ভালো প্রসেস বা ভালো মেথোলজি এখানে ইউজ করতে পারি, তাহলে আমরা যেই সব সমস্যাগুলি হবে ওভারকাম করে অপটিমাইজ করতে পারবো, একটা প্রসেসের ডেভেলপ করতে পারবো এবং প্র্যাকটিসে আনতে পারবো মিনিমাম সময়ে কোয়ালিটি সম্পূর্ণভাবে। সো উপরে আমরা যে জিনিসগুলি দেখলাম, ইফ উই অ্যাড্রেস অ্যাভাব ফ্যাক্টরস, organization can enhance a success, quality, a standard system development, initially, ultimately develop value of a stakeholder. একটা সিস্টেম যদি ডেভেলপ হয়, অর্গানাইজেশন ডেভেলপ হবে, তার সমস্ত প্রসেস ডেভেলপ হওয়া, আলটিমেট ভ্যালু এডিশন হয় অর্গানাইজেশনের, ওভারঅল স্টেক হোল্ডারের, এবং অ্যাচিভ করা যায় একটা বিজনেসের অবজেক্টিভ। নাও ইউজ অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই যে আমরা প্রজেক্ট গুলি করতেছি, বিভিন্ন রকম প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, অবজেক্ট ওরিয়েন্টেড আছে, সাবজেক্টিভ আছে। সো ক্ষেত্র বিশেষে যেমন আমরা দেখি যে এই বিভিন্ন সফটওয়্যার এখানে ডেভেলপ করা গোল অ্যাচিভ করার জন্য, যেমন একটা প্রজেক্ট আমরা দেখলাম কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেটাকে কেস বলা হয়। এটা কিন্তু একটা অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেমের মতো, আবার অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম ডেভেলপমেন্ট, ওওএসডি নামে আরো একটা আমরা কেস দেখতেছি প্রজেক্ট। যে এইগুলা বিভিন্ন মেথোডোলজিতে এই কাজগুলি বা ডেভেলপ হয় সফটওয়্যার। কিভাবে হয়, এখানে প্রজেক্টকে ম্যানেজ করা হয়। কিভাবে প্রজেক্ট ম্যানেজ করা হয়, এটা ইনভলভ হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, ম্যানেজিং রিসোর্স সাকসেসফুলি, কমপ্লিট এ প্রজেক্ট উইন এ ডিফাইন কনস্ট্রেন্ট। যে আপনার রিসোর্স কিন্তু কম, ডিফাইন কনস্ট্রেন্টে আমরা ইনক্লুড করবো স্কোপ, টাইম এবং শর্ট বাজেটে অথবা বাজেটের ভিতরে আমি আমার সাবজেক্ট প্রজেক্ট ম্যানেজ যেন করতে পারি। এই সফটওয়্যার ডেভেলপমেন্টটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিককে ইনশিওরের মাধ্যমে প্রজেক্টে ডেভেলপ করা হচ্ছে টাইমলি, বাজেটের ভিতরে এবং কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে। এই ডেভেলপ করতে গিয়ে বিভিন্ন স্টেজ রয়েছে। কি কি স্টেজ? স্টেজ 1 প্রজেক্ট ইনিশিয়েশন, একটা প্রজেক্টকে আপনি প্রথমে দাঁড় করাবেন, ইনিশিয়েট নেওয়া। কিভাবে করা হয়? এটা ডিফাইন করা, পারপাস জানা, অবজেক্টিভ ঠিক করা, আইডেন্টিফাই করা স্টেক হোল্ডার, ক্রিয়েট করা প্রজেক্ট চার্টার। দেন স্টেজ 2 প্রজেক্টটাকে আমি প্ল্যান করব। কিভাবে? ক্রিয়েট এ প্রজেক্ট প্ল্যান, ক্রিয়েট এ ওয়ার্ক breakdown structure, develop a risk management strategy for that project. Then you have to go to the stage 3. So what would be there? Project execution. So execution how? Start working on a project plan and build workflow as centers and keep everyone in that loop. এই আপনার প্রজেক্ট লুপে সবাইকে রাখতে হবে, আপনি একা একা কিছু করতে পারবেন না। দেন স্টেজ 4 এ প্রজেক্ট মনিটর এন্ড কন্ট্রোল করা, এখানে রেগুলার রিভিউ করা, মনিটর করা এবং অ্যাপ্লাই করা চেঞ্জ নিডের মাধ্যমে। স্টেজ 5 এ প্রজেক্ট ক্লোজ করবেন যখন এটা শেষ হবে একটা পিরিয়ডে, কমপ্লিট করা প্রজেক্টের সব কাজ করা এবং ডিসকাস করা, ফেল করা। এই জন্য আপনি দেখবেন যদি কোনো একটা প্রজেক্টে আপনি কখনো ঢুকেন, যেমন আমি একটা প্রজেক্টে ছিলাম নেদারল্যান্ডের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে, ওইটার কোলাবোরেশন ছিল নেদারল্যান্ডের আমস্টারডাম ইউনিভার্সিটির সাথে। তো সেই প্রজেক্টে বয়স ছিল 5 বছর, কিন্তু সেটা প্রজেক্টটা 7 বছরে শেষ হয়েছে।
7 বছর হয়েছে, আসলে ফাইন্যান্সিয়াল গুলা কিন্তু শেষ হয় না, এগুলা একদম শেষে অডিট আছে, দেশের ফাপাটা যেহেতু ফরেন এইডেড অডিট রয়েছে কমার্শিয়াল অডিটের সাথে, পাশাপাশি ফাইন্যান্সিয়াল অডিট আছে, মিনিস্ট্রি অফ এডুকেশনের রিপোর্টিং আছে, ইউজিসি রিপোর্টিং আছে, এইসব করে করে মানে এক একটা সেক্টরের কাজ হলো এক এক রকম। তা প্রজেক্ট আপনি যেটাই নেন, আপনি যে টাইম মতো শেষ করতে পারাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো এই যে কাজগুলি আমরা দেখলাম, আমরা এটা ইনক্লুড করতেছে প্ল্যানিং, যেটা আমরা দেখে আসলাম, দেন এক্সিকিউশন করতেছে, ইমপ্লিমেন্ট করতেছে প্রজেক্ট, দেন কন্ট্রোল এবং মনিটর করা পারফরমেন্স, দেন কমিউনিকেট করা স্টেক হোল্ডারের ভিতরে তার সবার সাথে কোলাবোরেশন করা, রিস্ক ম্যানেজ করে কাজ করা। সো দিস ওয়ে একটা প্রজেক্টে তার বিভিন্ন মডিউলে প্ল্যান থেকে এক্সিকিউশন এবং কমপ্লিশনে কাজ করে। এই যে আমরা দেখলাম কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এইটা এক ধরনের ইমপ্লিমেন্টেশন যখন আমি করতে যাব, তখন আমাকে যেই প্রসেস মেনটেন করতে হবে সেটা হচ্ছে আসলে এই রকমের। দেখেন, রিকোয়ারমেন্ট, আমাকে প্রজেক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্ট ঠিক করা, সেটাকে সফটওয়্যার আর্কিটেকচারে ডিজাইন করা, আমি সফটওয়্যারকে ইমপ্লিমেন্ট করার জন্য ভেরিফিকেশন করা, মেনটেন করা, এই স্টেজে অ্যানালাইজ করা এই টুলগুলির মাধ্যমে। কি কি টুল? রিকোয়ারমেন্ট হচ্ছে বিজনেস সিস্টেম ডিজাইন, মডিউল ডিজাইন, প্রসেস ডিজাইন, তারপরে ডাটা, এইগুলোকে ডিজাইন করে প্রজেক্ট সাপোর্ট টুল যেমন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সিকিউরিটি কন্ট্রোল, ইনফরমেশন রিপোর্টিং, কেস প্রজেক্ট ডাটাবেস, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এগুলি করে প্রোগ্রাম ফর ডকুমেন্ট ফরমেশনের মাধ্যমে প্রোগ্রাম সাপোর্টিং টুল যেমন স্কিন ডেফিনেশন, রিপোর্ট ডেফিনেশন, ডায়ালগ মেনি ডেফিনেশন, লজিক্যাল ডেফিনেশন, এগুলি মাঝখানে ডিজাইন অ্যানালাইসিস, ডায়াগ্রাম, তারপরে কেস জেনারেটর ইন্টারফেসের মাধ্যমে আমরা কোড জেনারেট করা, এক্সিকিউট করা, স্ক্রিন ফরম্যাট এবং রিপোর্ট করে এই স্টেজে, এই ফ্লো চার্টে দেখাচ্ছে প্রোটোটাইপিং এর মাধ্যমে একটা সিস্টেমকে এক্সপার্টলি এক্সিকিউশন করা। তো এই যে এক্সিকিউশন ফেজ দেখে আসলাম, সেখানে এই কমন ফাংশনগুলি ইনক্লুড থাকে, যে উই হ্যাভ সিন রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট, আপনাকে ক্যাপচার করতে হবে ডকুমেন্টারি কি লাগবে, দেন মডেলিং ডিজাইন ক্রিয়েটিভ ভাবে করা, কোড জেনারেট করা, এটা কোন কোডে কিভাবে, কোন মডেলে, কোন ম্যানুয়ালে কাজ করবেন, কোন এনভায়রনমেন্টে কাজ করবেন, টেস্টিং করা, ডিবাগিং করা, এখানে সাপোর্টলি কিছু অটোমেটিক রয়েছে, কিছু ডিবাগিং করা এবং ম্যানুয়ালি করে, এবার ভার্সন কন্ট্রোল, আপনি কন্টিনিউ এই যে কোডগুলি যে কাজ করতেছে, কন্টিনিউ ভার্সন আসতেছে, সোর্স কোডটা ম্যানেজ করা এবং এর মাধ্যমে এনেবল করা বিভিন্ন রকম মার্জিং, চেঞ্জিং, কিভাবে করে, কেস টুল এন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। লুক হিয়ার, প্রোগ্রামার্স টুল কিট গুলো কি কি, ইউজারের কি প্রয়োজন হচ্ছে অ্যানালাইজ এন্ড ডিজাইন মডেল, দেন সোর্স কোড খোঁজা, দেন মেশিনের ইনস্ট্রাকশন দেওয়া, এই জিনিসটা হচ্ছে কমপ্লায়েন্স, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মাধ্যমে ডিবাগিং করা, আপার কেস টুল ব্যবহার করা হয়, করার পরে স্ক্রিন ডিজাইন, রিপোর্ট ডিজাইন, কোড ডিজাইন, প্রোগ্রাম এডিটরের মাধ্যমে লোয়ার কেস টুলে ইন্টিগ্রেটেড করা হয় এই কেস টুলসে। এই কেস হিসেবে আমরা দেখেছি, কেস বলে কাকে, কেস বলে হচ্ছে কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কে। সো এইভাবে আমরা কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এই সফটওয়্যার প্যাকেজে আমরা ডিজাইন, ইমপ্লিমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমে ইমপ্লিমেন্ট করা উইদিন আওয়ার অর্গানাইজেশন। দেন হোয়াট সেইড অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম ডেভেলপমেন্ট, OOSD, এটা কি করা হয়, এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড, মানে হচ্ছে এই সফটওয়্যার ডেভেলপ করা হয়, প্রিন্সিপাল হচ্ছে যে এমফাসাইজ দেওয়া হবে ইউজারের অবজেক্ট, ক্লাস, ইনহেরিয়েন্ট এন্ড মডেল রিলেটেড ওয়ার্ল্ড এন্টিটি ইন্টিগ্রেশনকে ইন্টাররিলেশন হিসেবে কাজ করা। সো এর কাজ কি, কাজ করে এভাবে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, দেন সিস্টেম স্পেসিফিকেশন ডিজাইন করা হয়, ডিজাইনের পরে কি করা হয়, এখানে প্ল্যানিং করা হয়, ডকুমেন্টেশন করা হয়, করে এটা ইন্ট্রোডাকশন করা হয়, আবার এই ফেজে এসে ইমপ্লিমেন্টেশন যখন করে, ইউজারদের শিক্ষায়, ইউজাররা ব্যবহার করে, আবার পুনরায় এখানে প্রয়োজনে আপডেট করে টেস্ট করে,
কন্টিনিউ মেনটেন করে এইভাবে চলতে থাকে। সো কি কনসেপ্ট হচ্ছে এখানে অবজেক্ট মডেলিংটা ব্যবহার করা হয়। দেন এখানে এনএসকেট ডাটা, বিহেভিয়ারাল অবজেক্টের ডাটা, ইন্টিগ্রিটি, সিকিউরিটি এবং মডিউলগুলি সঠিকভাবে করে এখানে ডিফাইন করা হয় রিলেশনশিপ, যে কোডের সাথে অন্যান্য হ্যারিকেটের অথবা অর্গানাইজেশনের অন্যান্য ইয়ারগুলোর সাথে রিলেশনটা কি, সফটওয়্যার কম্পোনেন্টের সাথে। এবং পলিগ্রাম এখানে হচ্ছে বিহেভিয়ারাল বিষয় দেখে, মেথডগুলি দেখার পরে আইডেন্টিফাই মডেলিং ল্যাঙ্গুয়েজ, যে কোন মডেলের ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করা হয় এটা আইডেন্টিফাই করে তারপরে ডায়াগ্রামের আকারে সাজিয়ে ভিজুয়ালাইজ করা হয়, কমিউনিকেট করা হয় সিস্টেম ডিজাইন আর্কিটেকচারে। এইভাবে সিস্টেম ডিজাইন করে আমরা ওএসডি ইনক্লুড করে আমাদের থ্রোলি ডেভেলপ করে অর্গানাইজেশন প্রবলেম সলভ করে। সো উই মে সে দ্যাট লিভারেলাইজিং, এই যে দুইটা সিস্টেম আমরা দেখলাম, ক্যাশ এবং ওএসডি, এই দুইটা লিভারেলাইজ করা হয় কিভাবে, স্ট্রিম লাইনে নিয়ে আসা হয়, এটা হাইলি কোয়ালিটি মেনটেন করে সফটওয়্যার সলিউশন বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ইউজার নিজ অনুযায়ী সাজানো। সো ইনভেস্টিগেট করা, এই যে আপনি সিস্টেমটা বানাইলেন এত কষ্ট করে, এই সিস্টেমটাকে ইনভেস্টিগেট করা হয়, কিন্তু ওইটাও কিন্তু একটা প্রসেস। আইডেন্টিফাই করা হয় সিস্টেমে কোনো লুফল আছে কিনা, সিস্টেম ফিজিবিলিটি দেখা হয়, এবং এইভাবে করে একটা গ্যাদার করা হয়, এখান থেকে বিভিন্ন রকম স্টাডি করে তারপর অপারেশনাল, ফাইন্যান্সিয়াল, টেকনিক্যাল, হিউম্যান ফ্যাক্টর, লিগ্যাল, পলিটিক্যাল, এই জিনিসগুলিকে এই সিস্টেমের জন্য ইনভেস্টিগেট করে এই ফেজে, এটাও কিন্তু সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের একটা অংশ। এটা এক্সিস্টিং সিস্টেম দেখে, নতুন সিস্টেম দেখে, তারপর অপরচুনিটি গুলাকে দেখে ইমপ্রুভমেন্ট করার ব্যবস্থা। এই ফেজে কি করা হয়, রিকোয়ারমেন্ট গ্যাদার গুলার অ্যানালাইসিসের পাশাপাশি এসেনশিয়াল ইনসাইট গুলি দেখে ডেভেলপের জন্য ইফোর্ট দেওয়া হয়। এই ইনভেস্টিগেশনের যে কাজগুলি হলো স্কোপকে আইডেন্টিফাই করে, যে কতটুকু আমার স্কোপ আছে। এই আইডেন্টিফাই করতে গিয়ে তারা দেখে অবজেক্ট কি, স্কোপ কি, ইনফরমেশন গ্যাদার করা কি, দেন ডাটা কালেকশন, ইন্টারভিউ করা, অ্যানালাইজ করা হয়, ইভ্যালুয়েশন করে, প্রবলেম আইডেন্টিফাই করে, রুট কজ অ্যানালাইসিস করে এবং অপরচুনিটি অ্যাসেসমেন্ট করে। দেন ডকুমেন্ট ডকুমেন্ট করা, রিকোয়ারমেন্টকে ডকুমেন্ট করা, এটা আমার লাগবে। স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেট করা হয়, তাদের ফিডব্যাক নেওয়া হয়, রিস্ক অ্যাসেস করা হয় আইডেন্টিফাইয়ের জন্য এবং মিটিগেট করা হয়, ফিজিবিলিটি অ্যানালাইসিস করা হয় এই সিস্টেমের, দেন টেকনিক্যাল ফিজিবিলিটি, ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি, অপারেশনাল ফিজিবিলিটি এবং রিকমেন্ড করা হয় পরবর্তী ধাপের জন্য, যে এই সলিউশন বা এই প্রপোজাল দেওয়া হয় কোনটা আগে করবে কোনটা পরে। তো এইখানে আমরা দেখি চিত্রে অর্গানাইজেশন কালচার ইস্যু মাথায় নিয়ে, ম্যানেজমেন্ট সিস্টেম ইস্যুকে, তারপর হলো প্রসেস কন্ট্রোল ইস্যুকে, এখানে কিন্তু রুট কজ অ্যানালাইসিস করা হয় এবং ট্যাক্স কন্ট্রোল, হিউম্যান এরর, ইকুইপমেন্ট ফেইলিউর কেমন হতে পারে, এটা কজ ফ্যাক্টরকে অ্যানালাইসিস করা, ইনক্রিজ করা হয় ডেপথ অ্যানালাইসিস, যত ভিতরে যাবে তত ডেপথ অ্যানালাইসিস। সো এই স্কোপ ডিজাইনে আমরা দেখেছি অবজেক্ট দেখে এবং স্কোপ দেখে কতটুকু আমি যেতে পারবো, এবং ইনফরমেশন গ্যাদার করার জন্য ডেটা কালেকশন করা বিভিন্ন ভাবে করতে পারে, বিভিন্ন সিস্টেমে হতে পারে, ইন্টারভিউর মাধ্যমে হতে পারে। আপনি ইন্টারভিউ নিয়ে দেখলেন, ইন্টারভিউ একটা প্রসেস আছে, এখানে একটা প্রসেসকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। অর্গানাইজেশন ইউজারের সাথে যোগাযোগ করে তার সাথে কথা নিয়ে একটা ইনফরমেশন গ্যাদার করে সিস্টেমে ইনপুট দিচ্ছে। দেন আমরা হতে পারে অ্যানালাইসিস করা, ইভ্যালুয়েশন করা, আমরা প্রবলেমটাকে আইডেন্টিফাই করে অ্যানালাইজ করব এবং করেই এখানে আমি রুট কজ অ্যানালাইসিস করে দেখবো যে আরো গভীরে কি সমস্যা রয়েছে, এবং অপরচুনিটি অ্যাসেস করা, যে এগুলি করার ফল আমি কি অপরচুনিটি, কি বেনিফিট হবে। দেন ডকুমেন্টেশন করা, এই সিস্টেম ডকুমেন্টেশন করে এক্সিস্টিং সিস্টেম এবং নতুন সিস্টেমকে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট করে আমি ডকুমেন্টেশন টাইপ এভাবে আমরা করতে পারি। সফটওয়্যার ডকুমেন্টেশন, প্রোডাক্ট ডকুমেন্ট করা যায়, প্রসেস ডকুমেন্ট করা যায়, আমি কি প্রসেসে করতেছি, যেখানে প্ল্যান থাকবে, এস্টিমেট থাকবে, শিডিউল থাকবে, রিপোর্ট থাকবে, ওয়ার্কিং পেপার থাকবে, কোন স্ট্যান্ডার্ড ব্যবহার করেছি সেটা থাকবে। আর প্রোডাক্ট ডকুমেন্টের জন্য সিস্টেম ডকুমেন্ট এবং হচ্ছে ইউজার ডকুমেন্ট। সিস্টেম কি কি আমি ব্যবহার করছি প্রোডাক্টের জন্য, রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, ডিজাইন করা, সোর্স কোড কি হবে, ভ্যালিডেশন, ভেরিফিকেশন, টেস্টিং, ম্যানিপুলেশন, গাইড কোনটা ব্যবহার করতেছে, হেল্প করব কিভাবে, ইত্যাদি। দেন ইউজার ডকুমেন্টেশন হতে পারে, ইউজার কিন্তু অনেক ধরনের, এক হলো ইউজার, এন্ড ইউজার, আপনি আমি
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সে একজন ইউজার, তার জন্য একটা ডকুমেন্টেশন করে। এইগুলি হচ্ছে ডকুমেন্টেশন টাইপ। সো স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেট করা, কেননা যখন ডেভেলপ করতে যাবেন স্টেক হোল্ডারদের এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। ফিডব্যাক এর গুলো রিজন থাকতে হবে, সেশন থাকতে হবে। দেন রিস্ক অ্যানালাইসিস করে, আইডেন্টিফাই করে রিস্ক গুলিকে অ্যানালাইসিস করে কন্টিনিউ সেটাকে মনিটর করা এবং রিস্ক মিটিগেট করে আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিস করব প্রজেক্টের, যে এটার ফিজিবিলিটি কত, স্কেবিলিটি কত, ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্ট কি ছিল এবং ক্যাপাবিলিটি কতটুকু আছে। কিভাবে করব? আমরা ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি করি as well as অপারেশনাল ফিজিবিলিটি করি। তো ফাইন্যান্সিয়াল অপারেশনাল যাই করি, আমাকে লিগ্যাল ফিজিবিলিটি দেখতে হবে যে এটা আমি লিগ্যালি পারি কিনা। হ্যাঁ, মনে করেন আপনার একটা ওনারশিপ নাই, আপনি এটা বিক্রি করতে পারবেন না, আপনি মালিক না, আপনি বিক্রি করে দিলেন, সেটা কিন্তু হবে না, এটা লিগ্যাল হবে। দেন হলো ইকোনমিক ফিজিবিলিটি দেখে, টেকনিক্যাল ফিজিবিলিটি, অপারেশনাল ফিজিবিলিটি, শিডিউলিং ফিজিবিলিটি। দেন রেকমেন্ড করা যে আমি পরবর্তী ধাপে যাব, এটা ইমপ্লিমেন্ট করবো বা এটা করব, কিভাবে করব? সলিউশনকে আপনি আমাকে প্রপোজ করতে হবে, কি আপনি করা উচিত, সেই প্রপোজ করে কোনটা আগে করা হবে সেটা বলে দেওয়া, রুটম্যাপ ঠিক করা, কখন করা হবে, কোন টাইমে এটা ইমপ্লিমেন্ট হবে, সেখানে এমফাসাইজ দেওয়া হবে, ডিফাইন করা হবে। দেন আমাদের কি হচ্ছে, আমরা আইডিয়া জেনারেট করব, প্রোটোকল দিব, টেস্ট করব এবং গ্যাদার করে কাজ করে প্রথম ফেজে আমরা কি করব, বিল্ড এবং ডিজাইন করব, কন্টেন্ট রাইটিং করব, ডিজাইন করব, টেস্টিং করব, ডেভেলপ করব সেকেন্ড ফেজে, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড, যেটা আমরা সামনে দেখছি আর যেটা পিছনে যেটা আছে কাজ করে সেটা ব্যাক এন্ড। এই জন্য দেখবেন ব্যাঙ্গুলার ট্রেজারি ফাংশনে তিনটা কিন্তু চেম্বার আছে। একটা হচ্ছে চেম্বার বলতে এখানে কিন্তু তিনটা অফিস, ফ্রন্ট এন্ড অফিস, মিড অফিস এবং ব্যাক অফিস। এই সফটওয়্যার ডেভেলপে কিন্তু দুইটা এখানে ডেভেলপমেন্ট এন্ড, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড যেটা সামনে দেখা যাবে, আর একটা হলো ব্যাক এন্ড ভিতরের কাজ যেটা করবে। দেন এটা করার পর আমরা রিলিজ করব, মনিটর করব ইত্যাদি। সো দিস ওয়ে উই উইড বি এবল টু বিল্ড আপ এ সফটওয়্যার উইদিন এ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সিস্টেম অ্যানালাইসিস এটাও এই মডিউলের একটা লাস্ট অংশ, লাস্ট সাব টপিকস। সিস্টেম অ্যানালাইসিস হচ্ছে একটা ক্রিটিক্যাল ফেজ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে। এখানে অ্যানালাইজ করা হয়, এক্সামাইন করা হয় সিস্টেমের প্রসেস, ওয়ার্কফ্লো এবং বিভিন্ন স্ট্রাকচার ফাংশনালিটি দেখা হয়, পারফরমেন্স মেজার করা হয়। কিভাবে করা হয়? রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইজ করা স্টেক হোল্ডারের মাধ্যমে। এখানে আপনি ইন্টারভিউ নিতে পারেন, ওয়ার্কশপ করতে পারেন, সার্ভে করতে পারেন, প্রবলেম গুলাকে আইডেন্টিফাই করা, কারেন্ট সিস্টেমকে দেখা, ওই আগেরটার মতো রুট কোজ অ্যানালাইসিস করা, গ্যাপ অ্যানালাইসিস করা, রিকোয়ারমেন্ট গুলাকে স্পেসিফাই করা, তারপর হলো সিস্টেম মডেলিং করা, তারপরে হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট গুলাকে ভ্যালিডেশন করা, ডকুমেন্টেশন এবং রিপোর্টিং করা। এই করার জন্য যে কাজগুলি করে সেই ফ্লো চার্টটা আমরা ডান পাশে দেখতে পাচ্ছি। এটা এই ফ্লো চার্টে যেভাবে আছে এইভাবে একটা সিস্টেমের অ্যানালাইসিস করে। সিস্টেম অ্যানালাইসিস, এই যে রিকোয়ারমেন্ট, কজ অ্যানালাইসিস, দেন সিস্টেম টেস্ট করা, হ্যাঁ, বিভিন্ন মডেল এটা করে, ডাটা সেট ইউজ করে, এই প্ল্যাটফর্মে কাজ করে। তো ওই যে রিকোয়ারমেন্ট যেটা দেয় স্টেক হোল্ডারের এঙ্গেজমেন্টের মাধ্যমে করা যায়, ইন্টারভিউর মাধ্যমে করা যায় এবং সার্ভে কোশ্চেন করেও করা যায়। এই জন্য দেখবেন যারা পিএইচডি করে তারা কিন্তু বিভিন্ন রকম কোশ্চেনিয়ারে সলভ করে আপনার আমার কাছে পাঠায়, আমরা সেগুলোকে সলভ করে দেই অথবা আলোচনা করি। প্রবলেম আইডেন্টিফাই করে কারেন্ট সিস্টেমের দেখে, রুট কজ অ্যানালাইসিস করে বিভিন্ন ধাপে, যেমন 5টা ধাপে প্রবলেমকে আইডেন্টিফাই করা, হ্যাঁ, ডাটা কালেক্ট করা, তারপরে আইডেন্টিফাই করে পসিবল কজ প্রবলেম, আইডেন্টিফাই করে রুট কজ, দেন রিকমেন্ড করে, গ্যাপ অ্যানালাইসিস করে বিভিন্ন ভাবে, এই গ্যাপটা কোথায় রয়েছে, এভাবে কারেন্টের সাথে স্ট্যান্ডার্ডের সাথে কতটুকু গ্যাপ এবং আমার এক্সপেকটেশন অনুযায়ী গ্যাপ কতটুকু, তারপরে এটার উপর অ্যাকশন প্ল্যান করে আমি কিভাবে আগাবো। দেন রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন করে কোন ফাংশনে আমি কাজ করব এবং নন ফাংশন কি হবে, ফাইন্যান্সিয়াল ফাংশন কি হবে, কোন কজ বা কোথায় স্টোর করব, কি ক্রিয়েট করব। সিস্টেম মডেলিং ডিজাইন করে সিস্টেম আর্কিটেকচারের মাধ্যমে। এই আর্কিটেকচারটা হতে পারে এই রকমের, ক্লায়েন্ট সাইডে এবং সার্ভার সাইডে। ক্লায়েন্ট সাইডে এই রকমের থাকে, সার্ভার সাইডে ওয়েব সার্ভার থাকে, অ্যাপ্লিকেশন সার্ভার, ডাটাবেস থাকে এবং ডাটা মডেলিং করা হয়। মডেলিং করা হয় বিভিন্নভাবে, ডাটা ডিকশনারিকে ইউজ করে ডাটাবেস সিস্টেমে আমরা ডাটা মডেলিং প্রসেসে দেখি
প্ল্যানিং রিকোয়ারমেন্ট ডাটা বিল্ড আপ করা হয় মডেলে, ভ্যালিডেশন টেস্ট করা হয়, মেনটেন করা হয় কন্টিনিউয়াস, এবং ইউজার ইন্টারফেস যেটা আমরা দেখি সামনে সেটাকে সুন্দরভাবে করা হয়, যেখানে স্ট্রাকচার থাকে, সিম্পলিসিটি করে, দেখতে সুন্দর যেন লাগে, ফিডব্যাক যেন দিতে পারি এবং টলারেন্ট হয় সামনে আমরা যেটা দেখছি। দেন ফিজিবিলিটি অ্যানালাইসিসের মাধ্যমে রয়েছে টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল অ্যান্ড অপারেশনাল ফিজিবিলিটি। দেন রিকোয়ারমেন্ট ভ্যালিডেশন করা হয়, আমরা রিসার্চ করি ইউজার প্রোটোকলে, ডিজাইন করে ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাক্ট ম্যানেজ করা, দেন মার্কেট করা, আদার করা, থ্রো দ্য রিকোয়ারমেন্ট রিভিউ, থ্রো দ্য প্রোটোটাইপিং অফ দ্য সিস্টেম ডেভেলপমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। আপনি আমি যে তৈরি করলাম সিস্টেম, ইউজারের কাছে যেন এই টেস্টে যেন এটা টিকে যায়, ইউজার যেন এটা ব্যবহার করতে পারে। সো ওইটা কিন্তু একটা প্রসেস, অ্যানালাইজ করা, চুজ করা, রিকারিং করা, ইমপ্লিমেন্ট করা, ক্রিয়েট করা, রান করা, দেন কালেক্ট করা, অ্যানালাইজ, পুনরায় ইনফরমেশন, দেন বাক্স ফিক করে পুনরায় চালু করা। এটা ঠিক নেওয়া হয়েছে এই অল্ট সফট থেকে, এই রেফারেন্স রয়েছে। এন্ড ডকুমেন্ট এন্ড রিপোর্টিং আমরা করি, বিভিন্নভাবে ডকুমেন্ট করি প্রয়োজন অনুযায়ী, এবং অ্যানালাইজ করে রিপোর্ট আমরা এইভাবে অর্গানাইজেশনে একটা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল একটা সফটওয়্যারের জন্য করা যায়, যার ফলে অর্গানাইজেশনের গোল অ্যাচিভ হবে এবং ভালো থাকবে। এর যে পরের একটা মডিউল রয়েছে সিস্টেম ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, মেনটেন, নেক্সট ক্লাসে হবে ইনশাল্লাহ।